অল্প সময়ে তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে অনন্য উচ্চতায় নেন জিয়াউর রহমান। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নেতাকর্মীদের সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর। শিশু রামিসা হত্যার বিচার শুরু কাল। তথ্য প্রমাণ যা আছে তাতে 2 আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা চায় সরকার। জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী গোষ্ঠীর অস্তিত্ব থাকবে না। কিশোর গ্যাং, মাদক ও অনলাইন জুয়া রোধে সংস্কার হবে আইন। গণমাধ্যমের ওপর ক্ষোভ কাটছে না আদ্দিন হাসপাতাল স্টাফদের। আজও প্রবেশে বাধা, কটূক্তি, ধস্তাধস্তি। ইরাকের মতো ইরানেও যাওয়া ঠিক হয়নি মন্তব্য খোদ ট্রাম্পের। ফের দাবি, হামলা না করলে পারমাণবিক সক্ষমতা অর্জন করত দেশটি। বিএনপির সামনে কঠিন সময়। সেই কঠিন পথ পাড়ি দিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নেতাকর্মীদের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, স্বল্প সময়ের মধ্যে তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। একসময় দেশ পরিচিত হতো তার নামে। শহীদ জিয়ার আদর্শে দেশ গড়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে এই আলোচনা সভা। পরিপাটি আয়োজনে অংশ নেন শহীদ জিয়ার বড় সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে দেশের বিশিষ্টজন আর বিএনপির সিনিয়র নেতারা তুলে ধরেন বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের সততার নানা উদাহরণ। তিনি দেশপ্রেমিক ছিলেন বলেই, জাতীয়তাবাদী ছিলেন বলেই তাকে প্রাণ দিতে হয়েছিল। পারিবারিক, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে বাবাকে নিয়ে স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী। বলেন, রাষ্ট্র ক্ষমতার স্বল্প সময়ে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন জিয়াউর রহমান। মানুষ শহীদ জিয়া বা বাংলাদেশ বললে দুটোকে একসাথেই বুঝতো মানুষ। যুদ্ধ বিধ্বস্ত দেশের পরে যেই পরিবর্তনটা মানুষ প্রত্যাশা করেছিল সেই পরিবর্তন হয়নি। অর্থাৎ বলা যায় মোটামুটিভাবে যুদ্ধ বিধ্বস্ত দেশের যা যা ছিল মোটামুটিভাবে সকল কিছুই শহীদ জিয়া ইনহেরিট করেছিলেন। কিন্তু কঠোর পরিশ্রম, সততা, ডিসিপ্লিন সবকিছুর মাধ্যমে তিনি খুব অল্প সময় দেশের অনেক পরিবর্তন সাধন করতে সক্ষম হয়েছিলেন। বিএনপির কাছে দেশের সাধারণ জনগণের প্রত্যাশা অনেক, তাই সামনে কঠিন সময় পাড়ি দিতে হবে, যোগ করেন সরকার প্রধান। এই গুরুত্বপূর্ণ এবং কঠিন সময়ে আমাদের হেসে খেলে চলে গেলে খুব বড় ক্ষতি হয়ে যাবে। ক্ষতি কার হবে? ক্ষতি আপনার হয়তো হবে না, ক্ষতিটি হবে দেশের, ক্ষতিটি হবে আপনার ভবিষ্যৎ প্রজন্মের। শহীদ জিয়া যেভাবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন, আমরা সে ধারাই চেষ্টা করছি দেশকে আজকে পরিচালনা করতে। প্রধানমন্ত্রী আর মন্ত্রীদের দিয়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়, তাই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নেতাকর্মীদের সহায়তার আহ্বান জানান সরকার প্রধান তারেক রহমান। জনগণের দৃষ্টিতে যদি সফল সরকার হতে হয়, তাহলে অবশ্যই শুধুমাত্র 214 জন এমপি বা 50 জন ক্যাবিনেট মেম্বারের পক্ষে সেটা সম্ভব না। যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল নেতাকর্মী এই কর্মসূচিগুলোকে বাস্তবায়নের লক্ষ্যে, এই কর্মসূচিগুলোকে সাকসেসফুল করার জন্য মাঠে ময়দানে নেমে কাজ করতে পারবেন বা করবেন, তখনই শুধুমাত্র সেটি সম্ভব। ফজলে রাব্বি সৌরভ, ডিবিসি নিউজ, ঢাকা। শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় 2 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন আগামীকাল। 2 আসামির বিরুদ্ধে আদালতের কাছে সর্বোচ্চ সাজা প্রার্থনা করবে সরকার। সকালে ঝিনাইদহের শৈলকুপায় আইনমন্ত্রী বলেন, যে তথ্য প্রমাণ আছে তাতে আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে। সরকারের হাতে যতটুকু সময়, যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতা সরকার প্রয়োগ করেছেন। আমি বলেছিলাম 1 সপ্তাহের মধ্যে চার্জশিট হবে। আলহামদুলিল্লাহ আমরা 1 সপ্তাহের মধ্যে চার্জশিট দিতে পেরেছি সঠিকভাবে। বাকিটা আদালতের কাজ, আদালতকে আমরা সহযোগিতা করব। সারা দেশে সাঁড়াশি অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করা হবে। কিশোর গ্যাং, মাদক ও জুয়া রোধে সংস্কার করা হবে আইন। এ কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সকালে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে পরিদর্শনে গিয়ে তিনি আরও বলেন, এখানে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর আর অস্তিত্ব থাকবে না। নির্মাণ করা হবে নতুন কারাগার।
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর একসময় পরিচিত ছিল সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে। পাহাড় ঘেরা এই আতঙ্কের জনপদকে গেল মার্চে অভিযান চালিয়ে অপরাধমুক্ত এলাকা ঘোষণা করে প্রশাসন। স্থাপন করা হয় দুটি অস্থায়ী ক্যাম্প। কিন্তু গত 24শে মে যৌথ বাহিনীর ক্যাম্পে ত্রিমুখী হামলা চালায় সন্ত্রাসীরা। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কয়েক ঘণ্টা ধরে গোলাগুলি চালানোর পাশাপাশি নির্মাণাধীন একটি ক্যাম্পও ভেঙে দেয় সন্ত্রাসীরা। এমন পরিস্থিতিতে রোববার সকালে জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। হুঁশিয়ারি দিয়ে বলেন, জঙ্গল সলিমপুর আর কোনো সন্ত্রাসী গোষ্ঠীর এলাকা বা অভয়ারণ্য হিসেবে থাকবে না। আলীনগর, জঙ্গল সলিমপুর এই জায়গাটা আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসীদের এলাকা থাকবে না, অভয়ারণ্য থাকবে না। এর আশেপাশে দুইটা পাহাড় টিলা শ্রেণী আছে, এই এরিয়াতেও সন্ত্রাসীদের আনাগোনা আছে বলে আমরা জানতে পেরেছি। এখান থেকেও তাদেরকে উচ্ছেদ করা হবে। তবে সলিমপুরে যারা বসবাস করছেন তাদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদের কোনো পরিকল্পনা সরকারের নেই। খাস জমি দেখে কারাগার নির্মাণ করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। স্থানীয় অধিবাসী যারা বিভিন্নভাবে এখানে কোনো না কোনো কারণে বসতি স্থাপন করতে বাধ্য হয়েছে, অস্থায়ীভাবে বা রিহেবিলিটেটেড হয়েছে বিভিন্ন কারণে, তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায় সেটা আমরা একটা পরিকল্পনা করব। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সারা দেশে সাঁড়াশি অভিযানের মাধ্যমে মাদক ও সন্ত্রাসের পাশাপাশি চাঁদাবাজিও নির্মূল করা হবে। কিশোর গ্যাং, মাদক ও জুয়া রোধে সংস্কার করা হবে আইন। এবং যৌথ অভিযানের মাধ্যমে, পরিকল্পিত অভিযানের মাধ্যমে সারা দেশব্যাপী মাদক, সন্ত্রাস, জুয়া এবং চাঁদাবাজি এই চারটাকে আমরা অ্যাড্রেস করব অত্যন্ত গুরুত্ব সহকারে। পরে সার্কিট হাউসে এমপি, মেয়র ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক নির্মূল করতে হবে। আসিফ খান, ডিভিসি নিউজ। গণমাধ্যমের উপর ক্ষোভ কমছে না আদ্দিন হাসপাতালের স্টাফদের। গতকালের মতো আজও কয়েক দফায় তারা চড়াও হয়েছেন সাংবাদিকদের উপর, করেছে দুর্ব্যবহার। এদিকে হাসপাতালে অনিয়মের দায়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। ঈদের আগের দিন রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন মিলবে ৩রা জুন। ঘটনার পর থেকে চলছে নানা নাটকীয় ঘটনা। হাসপাতালের স্টাফরা দফায় দফায় মারমুখী আচরণ করছেন গণমাধ্যম কর্মীদের সাথে। তবে এসব ঘটনায় শনিবার দুঃখ প্রকাশ করেন প্রতিষ্ঠানটির পরিচালক। বলেন, নিয়ম মেনে হাসপাতাল পরিচালনা করছে। অনাকাঙ্ক্ষিত শিশু মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেন তিনি। আমরা কিন্তু মিডিয়াতে আমাদের প্রেস রিলিজ দিয়েছি, আমরা দুঃখ প্রকাশ করি যে আমরা যারা করছে এটা কোনোভাবেই ঠিক হয়নি। যে ঘটনা ঘটছে এটা অনাকাঙ্ক্ষিত। তদন্ত কমিটি আমাদের যারা বিহেভ খারাপ করছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। এদিকে হাসপাতালের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণের জন্য ভিতরে প্রবেশ করে দক্ষিণ সিটির ভ্রাম্যমাণ আদালত। এ সময় নোংরা পরিবেশ ও মিষ্টির ভেতর ময়লা পাওয়ায় ৩ লাখ টাকা জরিমানা সহ সতর্ক করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের যিনি সহকারী পরিচালক আছে, আমরা ওনাদেরকে বলে দিয়েছি যে এটা অতি অল্প সময়ের মধ্যে কারেকশন না করলে আমরা আবারও এটা রিভিজিট করব। গণমাধ্যমের উপর আদ্দিন হাসপাতালের স্টাফরা কেন এমন ক্ষুব্ধ তা কেউ স্পষ্ট করে বলতে পারছে না। কার বা কাদের নির্দেশে নাজেহালের শিকার হতে হচ্ছে সাংবাদিকদের, সেই প্রশ্ন দেখা দিয়েছে। তুষার আহমেদ, ডিভিসি নিউজ, ঢাকা। টানা 7 দিনের ঈদের ছুটি শেষ হচ্ছে আজ। কাল থেকে খুলছে অফিস, আদালত ও ব্যাংক। আবারও কর্মব্যস্ত জীবনে প্রবেশ করবে নগরবাসী। এ অবস্থায় বেশিরভাগ মানুষ বাড়ি থেকে ফিরছেন রাজধানীতে। তবে অন্য বছরের মতো তীব্র চাপ না থাকায় রাজধানীমুখী ফিরতি যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক বলছেন যাত্রীরা। এদিকে ঈদের সময় যেতে না পারায় এখনও রাজধানী ছাড়ছেন অনেকে। লম্বা ছুটির শেষ দিন রবিবার রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। কিছু ট্রেন বিলম্বে চলাচল করলেও এবারের ঈদযাত্রা নিয়ে সার্বিকভাবে সন্তুষ্ট যাত্রীরা। বলছেন, বেশ নির্বিঘ্নেই ফিরতে পেরেছেন তারা। কোনো ভোগান্তি নাই, রাস্তাঘাট তো যানজট মুক্ত এবং ট্রেনেও তো খুব সুন্দরভাবে আসলাম। উত্তরবঙ্গের ট্রেন বিভিন্ন জায়গায় জায়গায় অন্য ট্রেনগুলোকে সাইড দেয়, দাঁড়ায়, এই কারণে একটু টাইমটা বেশি কিল হয় আর কি। সব শেষে আর কি আনন্দ কোনো মুহূর্ত কাটানোর পরে সব ফিরে আসা হলো, আলহামদুলিল্লাহ। এদিকে ঈদের সময় যারা বাড়ি যেতে পারেননি তাদের অনেকেই পরিবার পরিজন নিয়ে ঢাকা ছাড়ছেন। ব্যবসায়িক চাপের কারণে ঈদের সময় যেতে পারি না, ফ্যামিলির সাথে ঈদ করতে পারি না, খুবই খারাপ। কিন্তু ঈদের পরে তো না যেলেই নয়। আমরা কোরবানি দিচ্ছি, এই কারণে যেতে পারিনি।
এখন আমরা ঈদের ছুটিতে একটু ঘুরতে যাচ্ছি এটাই অনেক আনন্দের বিষয়। এবারের ঈদে সামান্য বিঘ্ন ঘটলেও ট্রেনে ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল, এমনটাই দাবি রেলওয়ে কর্তৃপক্ষের। মূলত উত্তরবঙ্গগামী কিছু ট্রেনে শীতল বিপর্যয় আমরা হয়েছে, বিপর্যয় ঠিক বলবো না, কিছু বিলম্বিত হয়েছিল এবং কিছু লোকোমোটিভের সমস্যাও ছিল। কাজে এখানে আমাদের খুব একটা কিছু করার ছিল না, আর স্পিড কন্ট্রোলও করা হয়েছে যাত্রীদের নিরাপত্তার সাথে আমরা করা, এই জন্য কিছু ট্রেন আমাদের যাত্রা বিলম্বিত হয়েছে। যাত্রী চাপ সকাল থেকেই দেখছি প্রত্যেকটা ট্রেনে যাত্রী চাপ ছিল এবং এটা কয়েকদিন কন্টিনিউ করবে। আর আমাদের সকালে সিগন্যালিং সিস্টেমে কিছুটা ত্রুটি ছিল, সেই ত্রুটি সংশোধন করা হয়েছে এবং এখন ট্রেনগুলো আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতেছে। এদিকে রাস্তা ফাঁকা থাকায় তেমন ভোগান্তি ছাড়াই সড়ক পথেও স্বস্তিতে রাজধানীতে ফিরছে কর্মমুখী মানুষ। রাস্তাঘাট খুবই ভালো, মানে জার্নিটা খুবই সুন্দর হয়েছে। আর জ্যাম নাই রাস্তায় তেমন জ্যাম ছিল না, রাস্তা ফাঁকা ছিল, 2 ঘন্টার মধ্যে চলে আসছে, ভাড়াও স্টেবল ছিল, কোনো ঝামেলা হয় নাই, কোনো কিছু হয় নাই, খুব সুন্দরভাবে আসতে পারছি। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর কোরবানির বর্জ্য অপসারণে গাফিলতিতে প্রধানমন্ত্রী অসন্তোষ জানালেও সফলতার দাবি করেছে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। 2 সিটির প্রশাসকদের দাবি, নির্ধারিত সময়ের মধ্যে অপসারণ করা হয়েছে অধিকাংশ বর্জ্য। আর হাট ব্যবস্থাপনায় গাফিলতির অভিযোগে ইজারাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তারা। কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম সচক্ষে দেখতে ঈদের পরদিন রাজধানী চষে বেড়ান খোদ প্রধানমন্ত্রী। এ সময় নানা অব্যবস্থাপনায় তিনি অসন্তোষ প্রকাশ করেন। এরপর বরখাস্ত করা হয় 2 কর্মকর্তাকে। এর আগে ঈদের রাতে বর্জ্য অপসারণের প্রতিশ্রুতি দিয়েছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, শেষ পর্যন্ত যা বাস্তবে রূপ পায়নি। এমন বাস্তবতায় বর্জ্য অপসারণের বিষয়ে জানাতে রোববার সংবাদ সম্মেলনে আসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। এই শহর আপনার, এই শহর আমার, এই শহর আমাদের সবার। সফলতা দাবি করে তিনি জানান, এরই মধ্যে প্রায় 36,000 টন বর্জ্য অপসারণ করা হয়েছে। আপনাদের আশ্বস্ত করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঢাকাকে একটি ক্লিন সিটি, গ্রিন সিটি হিসাবে গড়ে তুলতে বদ্ধপরিকর। সুতরাং বর্জ্য ব্যবস্থাপনা সহ সিটি কর্পোরেশনের যে কোনো নাগরিক সেবায় বিন্দুমাত্র গাফিলতি বরদাস্ত করা হবে না। নগর প্রশাসকরা জানান, পশুর হাটের বর্জ্য পরিষ্কার না করা ইজারাদারদের কাজ করতে হচ্ছে সিটি কর্পোরেশনকে। বিভিন্ন পাড়া মহল্লা এবং আমাদের সংগ্রহের জায়গা যেটি এসটিএস, সেখান থেকে আমাদের ড্রাম ট্রাকের মাধ্যমে আমরা ল্যান্ডফিল্ডে 18,344 টন বর্জ্য আমরা ল্যান্ডফিলে অপসারণ করতে পেরেছি। 2 সিটির তথ্য অনুযায়ী এখন পর্যন্ত কোরবানি পশুর প্রায় 55,000 টন বর্জ্য অপসারণ করা হয়েছে। পার্থ সাহা, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদের ছুটিতে ফাঁকা ঢাকার বিনোদন কেন্দ্রে ভিড়। যান্ত্রিক নগরীর 4 দেয়াল থেকে বেরিয়ে পরিবার ও প্রিয়জনকে নিয়ে আনন্দ উদযাপনে রাজধানীবাসী। সবুজে ঘেরা জিয়া উদ্যান ও সংসদ ভবন এলাকায় মানুষের পদচারণায় উৎসবের আমেজ। চিরচেনা যানজট ও শব্দ দূষণের ঢাকা এখন অনেকটাই শান্ত। ঈদের ছুটিতে ঢাকা ফাঁকা হলেও বিনোদন কেন্দ্রে ভিড়। যান্ত্রিক নগরীর 4 দেওয়ালে বন্দী মানুষ বাঁধ ভাঙা উল্লাসে। উৎসবের এই আমেজ রাজধানীবাসীর অন্যতম আকর্ষণীয় স্থান মানিক মিয়া এভিনিউ, জিয়া উদ্যান সহ নানা বিনোদন কেন্দ্রে। সবুজে ঘেরা জিয়া উদ্যান আর জাতীয় সংসদ ভবন এলাকা দর্শনার্থীর পদচারণায় মুখরিত। আমাদের অনেক ভালো লাগতেছে, হাঁটাহাঁটি করতেছি, প্রকৃতি দেখতেছি, আর কিন্তু বেশি অনেক গরম। ঈদের এই খুশিতে কত মানুষ শান্তি এন্ড দেন আমার এটা অনেক ভালো লাগতেছে জায়গাটা। আমারও খুব ভালো লাগছে, যেহেতু আমরা ঘুরতে আসছি সবাই ছুটিতে মিলে, এর জন্য। কংক্রিটের এই নগরীতে একটু মুক্ত বাতাস আর সবুজের ছোঁয়া পেতে অনেকেই ছুটে এসেছেন জিয়া উদ্যানে। এক কথায় অনেক ভালো, যদি ঢাকা শহরটা সারা বছর এরকম থাকতো। সবাই আসতেছে ঈদ উপলক্ষে, বাচ্চা নিয়ে ঘুরতেছি, খুব ভালো লাগতেছে। খুব ভালো লাগছে, আমি প্রথমবারের মতো আসি নাই, অনেকবারই আসছিলাম। জিয়া উদ্যান দেখতে আসছি, খুব ভালো লাগছে। অবশ্যই অনেক ভালো, মাকে নিয়ে আসা অনেক ভালো লাগছে। তীব্র গরম কিংবা ভিড় কোনো কিছুই দমাতে পারেনি নগরবাসীর ঈদ আনন্দ। ঢাকা শহর তো এখন অনেকটাই ফাঁকা, যানজটের এই শহরে এখন খুবই ভালো লাগছে আর কি, এই জন্যই বের হওয়া আর কি। না, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগতেছে ঘুরে। বাচ্চাদের জন্য কিছু সময় কাটানো, বাচ্চাদের একটা বিনোদনের একটা জায়গা। পরিবেশটা অনেক সুন্দর, ফাঁকা, মানে কোনো হ্যাসেল নেই।
মানুষের এই বাঁধ ভাঙা উচ্ছ্বাসই বলে দেয় উৎসবের রঙে কতটা রাঙানো এখন ঢাকা। শুভ খান, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদুল আজহার চতুর্থ দিনেও রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীর উপচে পড়া ভিড়। পরিবার পরিজন নিয়ে ছুটে আসছে মানুষ, শিশুদের কোলাহল, প্রাণীদের প্রতি কৌতূহল আর সাদা মহিষ ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে বাড়তি আগ্রহে মুখর সেখানকার পরিবেশ। প্রবেশদ্বার থেকে টিকিট কাউন্টার, সবখানেই দীর্ঘ লাইন। ঈদের ছুটির শেষ ভাগেও বিনোদনের খোঁজে শিশু থেকে বয়স্ক সবাই ভিড় করছেন চিড়িয়াখানায়। কেউ পরিবার নিয়ে ঘুরতে এসেছেন, কেউ আবার শিশুদের নিয়ে এসেছেন প্রাণীদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে। চিড়িয়াখানায় থাকা সব প্রাণীর খাঁচার সামনেই দর্শনার্থীদের ভিড়। বাঘ, সিংহ, বানর, হরিণ বা জিরাফ, প্রতিটি প্রাণীকে ঘিরেই যেন কৌতূহল। অনেক রাশ এখানে, দেখার মতো আসলে কিভাবে যে কোনটা দেখবো এটা বুঝতেছি না। আর মানে এত ভিড় যে বাচ্চারাও আসলে দেখতে পাচ্ছে না। ভালো লাগছে, অনেক কিছু দেখছি, বাঘ, চিতাবাঘ, বান্দর। তবে এবার চিড়িয়াখানার প্রধান আকর্ষণ যেন অন্য কেউ। আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনায় আসার কারণে মহিষ ডোনাল্ড ট্রাম্পকে দেখতেই আগ্রহ বেশি। ডোনাল্ড ট্রাম্প, যার জন্য আকর্ষণীয় হয়ে আমরা দূর থেকে এসেছি। আজকে আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে যে আমরা ট্রাম্পকে দেখব, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ট্রাম্পকে এমন একটা জায়গায় নিরাপত্তার সহিত রেখেছে, মনে হয় যে বাস্তবে ট্রাম্পকে এখানে রাখা হয়েছে। বন্যপ্রাণীর প্রতি শিশুদের কৌতূহল, ফাঁকা ঢাকায় স্বজনদের নিয়ে অনেকের ঘোরাঘুরি, সব মিলিয়ে ঈদুল আজহার চতুর্থ দিনেও প্রাণচঞ্চল চিড়িয়াখানা। রাজধানীতে উন্মুক্ত বিনোদন কেন্দ্রের সংখ্যা সীমিত হওয়ায় ঈদসহ বড় ছুটিতে চাপে পড়ে জাতীয় চিড়িয়াখানা। তাই দর্শনার্থীদের দাবি নিরাপত্তা ব্যবস্থাপনা এবং দর্শনার্থী ব্যবস্থাপনা আরও জোরদার করার। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা। হামলা, যুদ্ধ ও নির্বিচার হত্যার পর ইরানে যাওয়া ঠিক হয়নি বলে এবার মন্তব্য করলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানে সামরিক অভিযান না চালালে এতদিনে দেশটি পারমাণবিক সক্ষমতা অর্জন করত বলেও দাবি করেন তিনি। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প আরও জানান, এর আগে ইরাকে হামলা বা যুদ্ধ করাও ছিল যুক্তরাষ্ট্রের জন্য চরম ভুল ও বোকামি। সেখানে যুক্তরাষ্ট্র খুব খারাপ কাজ করেছে বলেও স্বীকার করেন তিনি। ট্রাম্প আরও দাবি করেন, মার্কিন প্রশাসন ইচ্ছা করেই ইরানের মূল সামরিক বাহিনীকে টার্গেট করেনি। বলেন, ইরানের সামরিক বাহিনী চরমপন্থা এড়িয়ে চলায় তাদের আক্রমণ করা হয়নি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ফক্স নিউজের বরাত দিয়ে এসব জানিয়েছে। ইরানের জলসীমায় প্রবেশ করা একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB-তে দেওয়া বিবৃতিতে এমনটাই জানিয়েছে আইআরজিসি। ভূপাতিত ড্রোনটি ছিল একটি MQ-1 মডেলের মানববিহীন আকাশযান। বিবৃতিতে বলা হয়, আইআরজিসির আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এটি ভূপাতিত করা হয়। আইআরজিসির হুঁশিয়ারি, ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাব দৃঢ় ও সিদ্ধান্তমূলকভাবে দেওয়া হবে। এদিকে ইরানগামী একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে ইউরোপের দেশ সান মারিনোর উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে জাতীয় ফুটবল দল। 5 জুন প্রথমবারের মতো ইউরোপের মাটিতে খেলতে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। গুরুত্বপূর্ণ এই সফরকে সামনে রেখে কোচিং স্টাফ ও খেলোয়াড়েরা দেশ ছাড়লেও হামজা সমিত্রা 2 জুন সরাসরি সান মারিনোতে ট্রেনিং ক্যাম্পে যোগ দেবেন। ফিফা উইন্ডোর এই ম্যাচটি বাংলাদেশ দলে অভিজ্ঞতা অর্জন ও ভবিষ্যৎ প্রতিযোগিতার প্রস্তুতিতে বড় সহায়তা করবে বলে মনে করছেন কোচ। সান মারিনোতে পৌঁছে নির্ধারিত সূচি অনুযায়ী অনুশীলন শুরু করবে দল। ইউরোপের এই দলটির বিপক্ষে একটি ভালো ফলাফলের অর্জনের লক্ষ্য অধিনায়ক জামাল ভুঁইয়াদের। নতুন কোচ থমাস ডুলির নেতৃত্বে এটি হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম কোনো ম্যাচ যেখানে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না দল। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।